প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সোহেল। উনি একজন সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলায়। এই ঘটনাটি উনি শুনেছেন ওনার বড় বোনের কাছ থেকে। আর এটা অনেক আগের ঘটনা, তো এটা এক্স্যাক্ট কত সালে হয়েছিল এটা বলা মুশকিল, তবে মুক্তিযুদ্ধের আগে বা পরের কোনো একটা সময় হতে পারে। পরে বলতে হয়তোবা সেটা 1975-76 সালের ভেতরে, আগে বলতে 60-61 সাল থেকে শুরু করে নিয়ে 70 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হতে পারে বলে ধারণা করা হয়। আর এটা ঠিক কোথায় ঘটেছিল এটা বলা মুশকিল, কারণ এটা ওনার বড় বোনও জানতে পারেন নাই, আর সোহেল ভাইও তো জানবেন না, এটাই স্বাভাবিক। যার কারণে স্থানটা উনি বলতে পারেন নাই, তবে অনুমান করা যায় এটা নরসিংদী জেলার আশেপাশের কোনো একটা জায়গা হবে। ওই সময়ে শুধু না, এখনও কিন্তু আমরা দেখি যে রাঙামাটি, খাগড়াছড়ি, এই যে পার্বত্য এলাকাগুলো রয়েছে, এছাড়া আরও অনেক জেলা রয়েছে, সেখান থেকে বাঁশ কেটে বাঁশের ভেলা তৈরি করে, লম্বা একটা ভেলা তৈরি করা হয়, বাঁশের বান্ডিলগুলো বাঁধা হয়, একটার সাথে আর একটা কানেক্টেড থাকে রেল লাইনের মতো। রেল লাইনের উপর দিয়ে যেভাবে রেলগাড়িগুলো চলে আসে, ঠিক তেমনি নদীর পানির উপর দিয়ে রেলগাড়ির মতো বাঁশের যেই বান্ডিলগুলো এভাবে একটার সাথে আর একটা কানেক্টেড থাকে, তারা বাইতে বাইতে অনেক দূর দূরান্ত থেকে বাঁশগুলো তারা বিভিন্ন বাজারে নিয়ে আসেন। তো ওনাদের ওই এলাকাতে এরকম বাঁশ সংগ্রাহক বেশ কয়েকজন ছিলেন, তারা 10 জনের একটা দল ছিল। এদের মধ্যে আপন 2 ভাইও ছিল। ওনারা দূর দূরান্তে বাঁশ সংগ্রহ করার জন্য যেতেন, আর সেই বাঁশগুলো ওনারা নদী পথে ওইভাবে নিয়ে আসতেন, বাজারে বিক্রি করতেন, যেটা এখনও কিন্তু রয়েছে প্রিয় লিসেনার্স। এখন যদিও বা সড়ক পথ অনেকটা উন্নত হয়েছে, এরপরও কিন্তু নদী পথে সেখান থেকে বাঁশ নিয়ে আসা হয়। বিশেষ করে পার্বত্য এলাকায় যে নদীগুলো রয়েছে সেখান থেকে কিন্তু বাঁশ আনা হয়। আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলেই এই ছবি বা ভিডিওগুলো দেখতে পাবেন। ওনারা ওই সময় ওভাবেই বাঁশগুলো নিয়ে আসতেন, অনেক বাঁশ একসাথে নিয়ে আসতেন আর কি, বাইতে বাইতে নিয়ে আসতেন নদী পথে। দূর দূরান্তে যেতেন, তো ধারণা করা হয় নরসিংদী জেলার আশেপাশে কোনো একটা জায়গায় ওনারা গিয়েছিলেন। এক্স্যাক্ট কোন জেলা এটা বলা যাচ্ছে না আর কি, বা দূরেও যেতে পারেন। ওই এলাকায় একটা বিশাল বাঁশের ঝাড় রয়েছে বা ঝোপ রয়েছে, এটা ওনারা শুনেছিলেন লোক মারফত। আর ওনারা এটাও শুনেছিলেন এটার মালিকানা ওই রকম নাই, মানে কোনো নির্দিষ্ট ব্যক্তির মালিকানায় এটা নাই। ওনারা ওখান থেকে বাঁশ অনায়াসে কেটে নিয়ে আসতে পারেন। আর ওখানকার লোকজনও চান যে এই বাঁশের ঝাড়টা পরিষ্কার হোক, কিন্তু ওইখানে লোকজন আসলে খুব একটা যায় না, বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটেও না। তো ওনারা চিন্তা করলেন যে ভালোই তো, বিভিন্ন জায়গায় যাই, সেখানে তো বাঁশ ঝাড় থেকে বাঁশের মূল্য পরিশোধ করে আবার বাঁশ নিয়ে আসতে হয়। তো যদি ফ্রি বাঁশ পাওয়া যায় তাহলে তো যা বিক্রি করব সেটাই লাভ। ওনারা 10 জনের ওই দল ওই এলাকায় চলে যান। তবে এই ধরনের জায়গাগুলোতে যেখানে আসলে মালিকানা ওরকম খুঁজে পাওয়া যায় না, ওই এলাকার যিনি গণ্যমান্য ব্যক্তি তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতে হয়। ওই সময় ওই এলাকার যিনি চেয়ারম্যান ছিলেন তার সাথে ওনারা দেখা করেন। ওনারা বলেন যে আমরা তো এরকম বাঁশ সংগ্রহ করি, আপনাদের এলাকায় এরকম একটা বাঁশের ঝাড় রয়েছে শুনেছি, তো আমরা এখান থেকে বাঁশ সংগ্রহ করতে চাই। উনি খুব অবাক দৃষ্টিতে এই 10 জনের দিকে তাকালেন এবং বললেন যে আপনারা তো আসছেন, কিন্তু আপনারা কি এই বাঁশঝাড় সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন? ওনার এই চেয়ারম্যানের কথা শুনে কিছুটা অবাক হন, বলেন যে হ্যাঁ খোঁজ খবর নিয়েছি, কিন্তু আপনি এইভাবে বলছেন কেন? আপনার কথার মধ্যে বা চেহারার মধ্যে একটা অস্বাভাবিকতা ফুটে উঠছে। ওই 10 জনের মধ্যে যিনি টিম মেম্বার ছিলেন আর কি, উনি বলছেন। তখন চেয়ারম্যান সাহেব বলছেন যে হ্যাঁ তা তো অবশ্যই, কেননা এই বাঁশঝাড়ে আমরা কেউই বাঁশ কাটতে যাই না। এই এলাকা কেন, আশেপাশের কোনো এলাকার লোকজন এই বাঁশঝাড়ে বাঁশ কাটতে যায় না, যার কারণে এখানে অনেক বাঁশ হয়ে গেছে। কিন্তু আপনাদের কি মনে হলো না যে আমরা কেন এখানে যাই না, কেন কেউ এখান থেকে বাঁশ কেটে আনে না?
প্রয়োজনে বাঁশ কিনে আনে, কিন্তু এখান থেকে কেউ বাঁশ কাটে না। তখন ওই 10 জনের ভিতরে যিনি টিম মেম্বার ছিলেন উনি বললেন যে দেখেন চেয়ারম্যান সাহেব, আমরা তো আসলে এটা করেই খাই, আমরা চেষ্টা করি বাঁশ নিরাপদের সাথে কেটে নিয়ে আসার জন্য, এটাই আমাদের পেশা, এটা আমাদের রুজি রুটি, এটা দিয়ে আমরা আমাদের পরিবারকে আল্লাহর রহমতে চালাই। এখানে কি সমস্যা আছে একটু বলবেন? তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমার অনুমতি চাইছেন, আপনারা যদি বাঁশ কেটে নিয়ে যেতে পারেন তো ভালো, আমরাও চাই এই বাঁশঝাড়টা পরিষ্কার হোক, কিন্তু আমরা কেউ এটা পরিষ্কার করতে পারি না। আপনারা যদি দীর্ঘ সময় নিয়ে এখান থেকে বাঁশ কাটতে কাটতে এই বাঁশঝাড় যেটা হয়েছে এটা হালকা করে ফেলতে পারেন বা পরিষ্কার করে ফেলতে পারেন ভালো, তবে মনে রাখবেন এটা নিয়ে অনেক বদনাম রয়েছে, অনেকেই ওই বাঁশঝাড়ে গিয়ে আর ফেরত আসেনি, মারা গেছে, বা ফেরত যারা এসেছে মারাত্মক ভয় পেয়েছে, অনেক চিকিৎসা করে সুস্থ করাতে হয়েছে, কেউ কেউ পাগল হয়ে গেছে, এরকমও হয়েছে। এই কথা শোনার পর ওই টিম মেম্বার বললেন যে আমরা তো 10 জন আছি, আশা করি কোনো সমস্যা হবে না, আপনি শুধু অনুমতি দেন। চেয়ারম্যান সাহেব বললেন ঠিক আছে আপনারা যান, তবে এটার কোনো দায় দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, আপনাদের জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এটার কোনো দায় দায়িত্ব আমি নেব না, এটার জন্য আপনারাই দায়ী থাকবেন। ওনারা বলেন ঠিক আছে, আপনার অনুমতি পেয়েছে এটাই যথেষ্ট, আমাদের ক্ষয়ক্ষতি তো হতেই পারে, কত জায়গায় যাই, অনেক জঙ্গলে বিষাক্ত সাপ থাকে, সাপের কামড় খেয়েও আমাদের কত সদস্য মারা গেছে, তো ক্ষয়ক্ষতির কথা চিন্তা করেই আমরা এই কাজগুলো করি, সুতরাং আপনি দোয়া করেন আমরা যেন ঠিকঠাক মতো কাজটা করতে পারি। চেয়ারম্যান সাহেব অনুমতি দেন, ওনারা সেই বাঁশঝাড়ে যান। আসলে এটা এমন বাঁশঝাড়, এত বাঁশ জন্মেছে যে সূর্যের আলো ভেতরে পড়তে চায় না, এমন একটা অবস্থা। তো ওনারা ওখানে যাওয়ার পরে প্রথম যে কাজটা যেটা করতে হয় সেটা হচ্ছে ওনারা একটা মাচাং তৈরি করেন, মাটি থেকে প্রায় 5-6 হাত উঁচুতে বা 3-4 হাত উঁচুতে একটা থাকার জায়গা তৈরি করেন। ওই জঙ্গল থেকে বাঁশ কেটে বাঁশ ফেরে ওনারা এরকম একটা মাচাং তৈরি করে ফেলেন। এই কাজে ওনারা সিদ্ধহস্ত, কয়েক ঘন্টার মধ্যে এই কাজ করে ফেলেছেন ওনারা। থাকার মতো একটা জায়গা তৈরি করেন যেন এই 10 জন ঘুমাতে পারেন। প্রথম দিন যে গিয়েছেন ওনারা 9 জন কাজ করছেন, 1 জন রান্নার কাজ করছেন, যেহেতু ওনাদের খাওয়া দাওয়া করতে হবে, আর এই বাঁশঝাড়ের ভেতরেই ওনারা থাকবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। অন্য 9 জন যে এই যে মাচাং তৈরি করছেন, 1 জন একটু সাইডে রান্না করছেন। তো রান্না করতে করতে ওনার চোখ যায় ওনার থেকে একটু দূরে, উনি চমকে ওঠেন, যারে এইটা কি? উনি দেখতে পেলেন যে অনেকটা গরিলার মতো কোনো একটা প্রাণী, এই প্রাণীটা নজর রাখছে তার দিকে, যে উনি কি করছেন এটার দিকে চোখাচোখি হয়। প্রথম দৃষ্টিতে মনে হয়েছিল এটা কোনো বন মানুষ কিনা, আবার মনে হলো যে এইটা গরিলা কিনা। এটা আসলে ঠিক গরিলাও না, কোনো জঙ্গলি মানুষও না, তবে এরকম কিছু একটা যার 2 হাত রয়েছে, 2 পা রয়েছে, অনেকটা মানুষের মতোই দেখা যায়। এই জিনিসটা এক দৃষ্টিতে যিনি রান্না করছেন তার দিকে তাকিয়ে আছে, উনিও তার দিকে তাকিয়ে আছে যে জিনিসটা কী রে, আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, এই ঝোপের মধ্যে এই জিনিসটা কোত্থেকে এলো। উনি কোনো কথা বলেন নাই, চুপচাপ। পরে দেখলেন যে ওই জিনিসটা কোথায় যেন চলে গেল। এরপর উনি অন্য 9 জন যারা ওই মাচাং তৈরি করছিলেন তাকে বলছেন যে এই যে আমি তো একটা জিনিস দেখলাম এরকম এরকম। তখন ওনারা বললেন যে আরে জঙ্গলের ভিতরে এই টাইপের জিনিস তুমি দেখছো, হতে পারে বানর টানর জাতীয় কিছু, ও কিছু না, আর তুমি ভুলও দেখতে পারো। এটা বলে ওনারা এড়িয়ে গেলেন। তো ওই দিনের মতো ওনারা আর কোনো কাজ করেন নাই। প্রথম দিনে মাচাং তৈরি করা সহ ওনাদের থাকার জায়গা, রান্না করার জায়গা, এই জিনিসগুলো ওনারা তৈরি করেছিলেন। দ্বিতীয় দিন থেকে ওনারা ফুল স্পিডে কাজ শুরু করে দেন।
9 জন চলে যান বাঁশ কাটতে, একজন রান্না বাড়ার কাজ করবেন, এরকমটাই আর কি সিদ্ধান্ত। এইভাবে ওনারা কাজ করেন। দ্বিতীয় দিন যখন সকালবেলা রান্নার কাজ শুরু করেছেন, ওই লোকটা দেখে ওনার থেকে কিছুটা দূরে, এবার একটা না, গতদিন তো একটা দেখেছিলেন, এবার দুইটা একই রকম দেখা যায়, ওই গরিলার মতো দুইটা অবয়ব। উচ্চতা ওই রকম অতটা না, তবে স্বাভাবিক মানুষ যতটুকু উঁচু লম্বা হয় ওই রকমই আর কি। এই দুইটা অবয়ব এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে। উনি এটা খেয়াল করে বেশ অবাক হন। ওইভাবে ভয় পান নাই, কারণ ওই সময় তো দিনের বেলা। উনি অবাক দৃষ্টিতে এটা দেখছেন। দেখার পর উনি কিছুক্ষণ তাকানোর পর দেখলেন যে ওরা চলে গেল আবার। তারা যখন কাজের ফাঁকে দুপুরবেলা খাবার খেতে এসেছেন, সকালে তো নাস্তা করেই গেছেন সবাই, দুপুরবেলা খাবার খেতে এসেছেন ওনারা, তখন ওই লোকটা বলে যে আমি তো এরকম দেখলাম, গতকালকে একটা দেখছিলাম, এখন তো দুইটা দেখলাম। এবারও ওনারা 9 জনই তার কথায় কোনো গুরুত্ব দেয় না, গতদিনের মতো, বলে ধুর তুমি কি না কি দেখো এইসব। ওই দিনের মতো ঝামেলা শেষ, মানে ওই পর্যন্তই, আর কেউ কিছু দেখে নাই। রাত্রেও তারা ঘুমালো ওই মাচাঙের ভিতরে, কোনো সমস্যা নাই। রাত্রেবেলা কেউ কেউ ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছে, তারাও কেউ কিছু দেখে নাই। তৃতীয় দিন ওই লোকটা রান্না করছে। এবারও রান্নার সময় সে দেখে, বিশেষ করে সকালে যখন রান্না করছে তখন তো অনেকেই কাছাকাছি ছিল, তখন দুপুরের খাবারের আয়োজন আর কি, যখন অন্যরা বাঁশ কাটার জন্য সাইডে যায়, বাঁশ কেটে কেটে জড়ো করছে, তখন উনি দেখেন যে দুইটা সেম জিনিস এসেছে, দূর থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার উনি কেন যেন খুব ভয় পান। উনি রান্না ফেলে দৌড়ে ওই যে বাঁশের যে মাচাং উঁচু করে তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে, ওইটাই উঠেছেন, ওইটাই উঠে ভিতরে গিয়ে বসেছেন, আর ওই দুইটার দিকে তাকিয়ে আছেন। উনি দেখছেন যে ওই দুইটা কি করে। উনি খেয়াল করলেন এই দুইটা এবার পালিয়ে গেল না বা অন্য জায়গায় সরে গেল না, এই দুইটা এগিয়ে আসলো। এগিয়ে এসে ওই যে উনি রান্না করছিলেন ওইখানে ওনাদের 10 জনের প্লেট রাখা ছিল, ওনাদের 10টা প্লেট ছিল। এই দুইটা এসে ওই প্লেটগুলো গুনছে, কয়টা প্লেট, কিছুক্ষণ গুনে চলে গেল, হেঁটে হেঁটে আবার চলে গেল, মিলিয়ে গেল কোথায় যেন। দুপুরের দিকে যখন খাবার খেতে এসেছে তখন ওনাদেরকে এবারও বলছেন যে আমি তো এখনও এরকম জিনিস দেখলাম, এবার শুধু প্লেট গুনে নিয়ে গেল। অর্থাৎ কয়েকজন আমরা আসি এইটা মনে হয় গুনলো। এই কথা শোনার পর ওনারা কেউ কেউ কিছুটা গুরুত্ব দিলেন, কেউ কেউ একদম হেসে উড়িয়ে দিলেন। ওই রাত্রে ওনারা যখন রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, গভীর রাত, আনুমানিক কয়টা বাজে তো বলা যায় না, এরকম বাঁশঝাড়ের ভেতরে তো আসলে সন্ধ্যার পরেই মনে হয় যে ঘুটঘুটে অন্ধকার, দেখে যেহেতু দিনের বেলাতেই আলো কম পড়ে, সেখানে বিকেল হলেই বাঁশঝাড়ের ভেতরে রাত নেমে আসে। আর রাতের বেলার কথা আর কি বলবো, সারাদিন পরিশ্রম করেছেন, সন্ধ্যার পরপরই ওনারা শুয়ে পড়েছেন। রাত আনুমানিক কয়টা বাজে এটা আসলে ওনারা বলতে পারেন না, তবে খুব যে বেশি রাত ছিল এটাও বলা যাবে না, ওনাদের জন্য সেটা অনেক রাত নিঃসন্দেহে। ওনারা রাতের খাবার শেষ করে ঘুমিয়েছেন, হঠাৎ করে ওনাদের সবারই ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে বাঁশের কটমট কটমট আওয়াজে। বাঁশঝাড়ের ভেতর যখন বায়ু বা বাতাস প্রবাহিত হয় তখন কিন্তু এই বাতাসের কারণে শুধু যে পাতার ঝিরঝির শব্দ শোনা যায় বিষয় এরকম না। যারা বাঁশঝাড়ের ভেতরে গিয়েছেন বা পাশ থেকে শব্দ শুনেছেন তারা বুঝতে পারবেন যে বাঁশ অনেক সময় কটমট 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 আওয়াজ করে। এই আওয়াজগুলো এরকম যে কাঠঠোকরা যদি বাঁশের গায়ে সে শব্দ করতে থাকে ঠোঁট দিয়ে, যেরকম শব্দ অনেকটা ওই রকম। তো এরকম শব্দ অনেক হচ্ছে, মনে হচ্ছে বাঁশ ঝাড় ভেঙে চলে যাচ্ছে। ওনারা 10 জনই উঠে যান এবং দেখার চেষ্টা করে আসলে হচ্ছেটা কি। ওনারা যখন ওনাদের যে মাচান ওখান থেকে বাইরে তাকান, বাইরে তাকিয়ে দেখেন যে ওই যে গরিলার মতো বেশ কয়েকটা অবয়ব
ওনাদের মাচাঙের দিকে এগিয়ে আসছে এবং এগিয়ে এসেই মাচাঙের নিচের দিকে যেই পিলারের মতো দেওয়া হয়েছিল বাঁশ দিয়ে, এগুলোর উপর আঘাত করা শুরু করছে, মানে ওটা ভেঙে ফেলবে। আমরা শুরুতে বলেছিলাম যে এই 10 জনের মধ্যে কিন্তু আপন 2 ভাই ছিল। এই 2 ভাই কি করেছেন, ভয়ে ওইখান থেকে লাফ দিয়ে 2 জন একসাথে একদিকে দৌড়ানো শুরু করেছেন। তো ওনারা যখন দৌড়াচ্ছেন তখনই বুঝতে পারলেন যে এই অবয়বগুলো ওই মাচাঙের খুঁটি ভেঙে ফেলেছে, মাচাংটা ধপাস করে পড়েছে। ওই 8 জনই ওই মাচাং ভেঙে নিচে পড়েছেন। এরপর তো ওনারা কি হয়েছে দেখেন নাই, ওনারা তো দৌড়াচ্ছেন 2 জনই। তো এই 2 জন একসাথেই দৌড়াচ্ছেন, কিন্তু কোন দিকে যে দৌড়াচ্ছেন এটা বুঝতে পারছেন না। একটা জায়গায় এসে মনে হলো ওখানে একটা গাছ আছে, আর তখনও মনে হচ্ছিল পেছনে ওনাদের 2 জনকে কেউ ধাওয়া করছে। ওনারা দ্রুত একই গাছে উঠে পড়েন। গাছে ওঠার পর ওনারা দেখেন যে একটা অবয়ব নিচে এসে ঘোরাঘুরি করছে, ওই সেম অবয়বটা। তবে মনে হচ্ছে যে এই অবয়বটা বুঝতে পারেনি এই গাছে 2 জন আছে। ওনারা তো চুপ করে দেখছে। ওনারা যেখানে চলে এসেছে সেখানে কিন্তু অতটা ঝোপঝাড় ছিল না, বেশ অনেকটা বাইরে বের হয়ে এসেছে আর কি। তবে চাঁদের আলো মোটামুটি পড়েছে, দেখা যাচ্ছে ওই অবয়বটা নিচ দিয়ে ঘুরছে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার সেই দিকটাতে চলে গেল যেই দিক থেকে ওনারা দৌড়ে এসেছেন। যখন নিশ্চিত হলেন যে অবয়বটা এখন নাই, তখন ওনারা আস্তে আস্তে নামলেন, নেমে বললেন যে এখন তো আমাদেরকে আবার এই বাসার ভিতরে যেতে হবে। আমাদের সাথী আর যে 8 জন আছে তাদের কি অবস্থা এটা দেখার জন্য ওনারা মোটামুটি আন্দাজ করে করে ওই রাতেই আগানো শুরু করলেন ওই দিকটাতে। একটা পর্যায়ে ওখানে পৌঁছেও যান। পৌঁছে গিয়ে যে দৃশ্য দেখতে পান তা ওনাদের আত্মা রীতিমতো উড়িয়ে দিয়েছিল, এমন একটা অবস্থা। ওনারা দেখতে পান বাঁশের মাচাংটা তছনছ হয়ে পড়ে আছে, আর ওখানে 8 জনের 8টা মাথা ছড়িয়ে ছিটিয়ে আছে, কোনো বডি নেই। এই দৃশ্য দেখার সাথে সাথে ওনাদের কাছে মনে হয় যে অনেকগুলো অবয়ব মনে হচ্ছে তাদের আশেপাশেই আছে, এখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়বে, এই 2 জনের উপর, 2 ভাইয়ের উপরে। ওনারা দৌড়ানো শুরু করেছেন একদিকে। ওনারা যেহেতু ওই এলাকায় ছিলেন, ধারণা ছিল যে এই বাঁশঝাড় থেকে বের হতে কতটা সময় লাগতে পারে, আবার অন্ধকার। তারপরও ওনারা 2 জন একসাথে দৌড়াচ্ছেন, 2 জন আলাদা হন নাই। দৌড়াতে দৌড়াতে একটা সময় ওনারা ওই বাঁশঝাড় থেকে বের হয়ে একটা রাস্তায় উঠতে সক্ষম হন। অনেক দূরে ঘরবাড়ি আছে, এটা চাঁদের আলোতে বোঝা যাচ্ছে। ওনারা ওই দিকটাতে দৌড়ানো শুরু করেন। তখন ওখানকার লোকদেরকে ডেকে তোলেন, বলেন যে আমরা সেই চেয়ারম্যান সাহেবের কাছে যাব, এখন রাতের বেলা পথ চিনতেছি না কোন দিকে যাব। তখন ওখানকার একজন লোক আবার চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে যান। ওই রাত্রে চেয়ারম্যান সাহেবকে ডেকে তোলা হয়। চেয়ারম্যান সাহেবকে পুরো ঘটনা খুলে বলেন যে এই ঘটনা আমাদের তো একজন এরকম দেখছিল, আমাদেরকে বলছিল, আমরা তো বিশ্বাস করি নাই। তারপর তো এই রাত্রে এই ঘটনা, আমরা এরকম আমাদের 8 জন সাথী ভাইয়ের মাথা দেখে আসছে ওই জঙ্গলের ভিতরে। তখন ওই চেয়ারম্যান সাহেব বললেন যে তোমাদেরকে তো আমি আগেই সতর্ক করছিলাম এই জায়গাটা ভালো না, তারপরও তোমরা গেছো। আমি তো আগেই বলছিলাম যে কোনো ক্ষয়ক্ষতি হইলে আমাকে কোনো দায় দিতে পারবা না। দেখলা তো, আর একসাথে এত লোকের মৃত্যু এটা আমরাও আশা করি নাই। এরপর সকালবেলা গিয়ে ওই 8 জনের 8টা মাথা উদ্ধার করা হয়। ওই অবয়বগুলো আসলে কে ছিল, তারা আসলে কোন ধরনের এন্টিটি ছিল এটা কেউ জানে না। সবাই ধারণা করে এখানে এমন কোনো ভয়ঙ্কর একটা জিনের গোষ্ঠী রয়েছে যারা এই বাসার বা আশেপাশে যে ঝোপ জঙ্গল রয়েছে সেখানে মানুষের উপস্থিতি একদম সহ্য করতে পারে না। ওরা দিনের আলোতে এসে ওদের উপস্থিতি জানান দিয়ে গেছে। এবার প্লেট গুনে গেছে যে ওরা কয়জন। আল্লাহর রহমতে মাত্র 2 জন ব্যক্তি এখানে জীবিত থাকতে পেরেছিলেন, যার মাধ্যম এই 2 জনের মাধ্যম দিয়েই এই পুরো ঘটনাটা সামনে চলে আসে। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন কতটা গা শিউরে ওঠার মতো অবস্থা। দিনের বেলাতে এরা এসেছে, প্লেট গুনে গেছে, অনুমান করেছে কয়জন হতে পারে, কয়জনকে খাওয়া যেতে পারে, আরও কয়জনকে নিয়ে আসবে, সেটাই কিন্তু হয়েছে। এরা কিন্তু অদৃশ্যভাবে আসেনি, দিনের আলোতেও সশরীরে এসেছে, আবার রাতের বেলাতেও এরা একসাথে এসে আক্রমণ করেছে আর 8 জনকেই মেরে ফেলেছে। কতটা নৃশংসভাবে এই 8 জনকে হত্যা করা হয়েছে, বডি থেকে মাথা আলাদা করে ফেলেছে।
আর বডিটা নিয়ে গেছে। ওই বডির অস্তিত্ব আর কখনো কোথাও পাওয়া যায়নি। এই বডির ছিন্ন ভিন্ন অংশ যে পাওয়া যাবে, হাড়গোড় পাওয়া যাবে, এটাও পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনির রাতের ৩৯তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের শনির রাতের ৩৯তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমাদের যে রেমিটেন্স যোদ্ধা ভাই পাঠিয়েছেন, ওনার নাম আলী আরফান। উনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার হরগজ পূর্বনগর গ্রামে। ওনার বাবার নাম চান মিয়া। সবাই তাকে চান মিয়া পাগলা বলে চিনতেন। অত্যন্ত সহজ সরল, সৎ, অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এই চান মিয়া। উনি টুকটাক ঝাড়ফুঁক করতেন। উনি এতটাই সৎ মানুষ ছিলেন যে আমাদেরকে এই যে আরফান ভাই জানিয়েছেন, মাঝে মাঝে ওনারা চক থেকে লেবু নিয়ে আসতেন। লেবু নিয়ে এসে যখন ওর মাকে দিতেন, ওনার মা সেটা কেটে যখন খাবারের সময় লেবুটা দিতেন, তখন কিন্তু এই আরফান ভাইয়ের বাবা উনি তার মাকে প্রশ্ন করতেন, লেবু পেলে কোথায়? আমি তো লেবু কিনি নাই। তখন ওনার মা বলতেন যে এই তোমার ছেলে নিয়ে আসছে। তখন আরফান ভাইকে বলতেন যে তুমি এটা কোত্থেকে নিয়ে আসছো? তখন উনি বলতেন যে এটা তো আসলে চকের থেকে নিয়ে আসছি। সোজা বাংলায় এটা হলো চুরি করা জিনিস। উনি কখনোই এই জিনিস খেতেন না জেনে শুনে। শুধু তাই না, ওনাকে কেউ চাইলেই যে এক কাপ চা খাওয়াবে এটাও সম্ভব ছিল না। ওনাকে চাইলে যে কেউ কোনো খাবার খাওয়াবে ডেকে, এটা অনেক কঠিন ছিল। জেনে বুঝে তারপর কারো কাছ থেকে কোনো জিনিস খেতেন, কেউ যদি তাকে আপ্যায়নের জন্য ডাকত। এমন একজন মানুষ ছিলেন। ঘটনাটি ১৯৮০ বা ৮১ সালের দিকে ঘটেছিল বলে অনুমান করা হয়। ঘটনাটি ওনার বাবা ওনাকে বলেছিলেন। ওনার বাবা ৪১ দিনের একটা সাধনায় বসেছিলেন। ওনাদের বর্তমান যে বাড়ি, এই বাড়ির ঠিক পেছন দিকে একটা তাল গাছ ছিল। ওই তাল গাছের ওখানে ৩টা আইলের একটা সংযোগস্থল ছিল। ওইখানে একটা জলচকিতে বসে কাজ করতে হবে, অর্থাৎ সাধনা করতে হবে। জলচকি বলতে টুলের মতো, বাট বেশ বড়, 4টা পা আছে কাঠের। এটার উপর বসে সাধনা করতে হবে। একটা তসবি, একটা বাটি, কিছু আগরবাতি, এগুলো নিয়ে উনি সাধনা শুরু করেছিলেন। রাতের নির্দিষ্ট সময় সাধনা করতেন, আর ওই জলচকি বা ওই জিনিসগুলো ওখানেই থাকতো। এভাবে করছিলেন। এর মধ্যে হয় কি, ওনাদের এক প্রতিবেশী যার নাম হচ্ছে দলিল, এই দলিল চাচার এক আত্মীয় থাকতেন বাগেরহাটে। ওই আত্মীয় এই দলিল চাচার বাড়িতে বেড়াতে এসেছেন। ওই আত্মীয় যিনি আসছেন, তার সাথে তার অল্প বয়স্কা মেয়েও আসছে। এই মেয়ের সাথে জিনের আসর আছে বা জিনের সম্পর্ক আছে, বা জিন তাকে খুব বিরক্ত করে, এরকম একটা সমস্যা ছিল। ওই আত্মীয় যখন এই দলিল চাচাকে বলেন যে আমার মেয়ের সাথে তো এই ধরনের সমস্যা, অনেক হুজুর কবিরাজ দেখাইলাম, কিন্তু এই জিনটাকে হাজিরই করতে পারে না সহজে। বলে যে জিনের সমস্যা, কিন্তু ও তো হাজিরই হয় না, আর সমস্যার সমাধানও হয় না। এ কথা যখন ওই দলিল চাচা শুনেছেন, তখন উনি চিন্তা করলেন যে আরে, আমার বাড়ির পাশেই তো চান মিয়া ভাই আছে, তাকে গিয়ে বলি না, দেখি উনি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। এই দলিল চাচা গিয়ে এই আরফান ভাইয়ের বাবা চান মিয়াকে অনুরোধ করছেন যে চান মিয়া ভাই, আমার এক আত্মীয় আসছে, তুমি একটু দেখো। এখন এই সাধনার মধ্যে, সাধনা শেষ না হওয়া পর্যন্ত কোনো রুগী দেখা যাবে না, এরকম একটা নিষেধাজ্ঞা ছিল। তো উনি তো কোনো রুগী দেখবেন না। এদিকে প্রতিবেশী মানুষ অনেক করে অনুনয় বিনয় করতে থাকে। আর আরফান ভাইয়ের বাবা চান মিয়ার চাচাতো ভাই, যার নাম হচ্ছে জাহাজ আলী, এই জাহাজ আলী উনিও টুকটাক কবিরাজি জানতেন।
উনি এসে এই চান মিয়াকে অনুরোধ করেন যে, ও চান মিয়া ভাই, আরে দেখো না কিছু টাকা পয়সা তো কামাইতে পারবা। রাজি হয় না। একটা পর্যায়ে দলিল চাচা আর এই জাহাজ আলী ওনার অনুরোধে রাজি হন আরফান ভাইয়ের বাবা, যে ঠিক আছে যাও মেয়েটাকে নিয়ে আসো আমার কাছে। তো মেয়েটাকে নিয়ে আসা হয়। উনি তো অনেক দোয়া দুরুদ পড়ছেন, উনার জানা যত বিদ্যা আছে সব কিছু প্রয়োগ করছেন, কিন্তু না, ওই মেয়ের মধ্যে কোনো রিয়াকশন দেখা যায় না। অর্থাৎ মেয়েটা স্বাভাবিক, জিন আর হাজির হয় না। বিভিন্ন দোয়া দুরুদ পড়তে পড়তে ঘেমে গেছেন। আর যে জাহাজ আলী যিনি, উনিও টুকটাক ঝাড়ফুঁক জানতেন, উনিও দোয়া দুরুদ পড়া শুরু করছেন, কিন্তু না, কোনোভাবেই জিন হাজির হচ্ছে না। একটা পর্যায়ে এই চান মিয়া সাহেব উনি তো প্রচণ্ড রকমের বিরক্ত হন যে কোনোভাবেই হাজির করতে পারতেছি না। তখন এই জাহাজ আলীকে বললেন, এই জাহাজ আলী, যা তো আমার জল চোখের উপরে আমার যে তসবিটা আছে না, আর একটা বাটি আছে, বাটির মধ্যে পানি আছে, এই পানি সহ বাটি আর তসবিটা নিয়ে আয় আমার কাছে। তো জাহাজ আলী উনি গিয়ে ওইটা নিয়ে আসছেন। নিয়ে আসার পর শুধু তসবিটা ওই পানির মধ্যে ভিজিয়ে ওই তসবিটা একটা ঝাড়া দিয়েছেন যেন তসবির সাথে লেগে থাকা পানি ওই মেয়েটার শরীরে ছিটকে যায়। যখনই এটা হয়েছে সাথে সাথে ওই মেয়ের ভিতরে ওই জিনটা চলে আসছে। এসেই বলতেছে যে, চান মিয়া, তুই খুব ভালো মানুষ, তোর মুখের দিকে তাকায় আমি কিন্তু চলে যাচ্ছি, আমাকে কিন্তু কেউ সহজে হাজির করতে পারে নাই, তুই পারলি, নিঃসন্দেহে তুই ভালো মানুষ, না হলে পারতি না। তোর মুখের দিকে তাকা, আমি এখনকার মধ্যে চলে যাচ্ছি, তবে এই মেয়ের কাছ থেকে আমি পুরোপুরি যাব না, তবে ও আগের মতো স্বাভাবিক জীবনযাপন অনেকটাই করতে পারবে, এতটুকু কথা দিয়ে যাচ্ছি, তবে পুরোপুরিও ভালো হতে পারবে না, এটা সম্ভব হবে না। এই বলেই নাকি চলে যায়। এরপর যেটা হয় সেটা হচ্ছে যে, এই উনি যে সাধনাটা করছিলেন পুরোপুরি সাধনাটা শেষ করতে পারেন নাই, কোনো একটা কারণে, পারিবারিক কারণে হোক বা যে কোনো কারণেই হোক, উনি ওই সাধনাটা কমপ্লিট করতে পারেন নাই। ওই সাধনাটা যদি উনি কমপ্লিট করতে পারতেন তাহলে অনেক কিছু হাসিল করতে পারতেন বলে জানা যায়, যেটা আলী আরফান ভাই আমাদেরকে জানিয়েছেন। এরপর ওই যেই আত্মীয় বাগেরহাট থেকে এসেছিলেন আর কি এই দলিল চাচার বাড়িতে, ওই সময় তো চিঠির যুগ ছিল, উনি অনেক চিঠি পাঠিয়েছেন। এই চান মিয়া উনি যেন যান সেখানে গিয়ে রুগীটা দেখেন, কিন্তু ওই সময় বলে দিয়েছিলেন যে এই রুগীকে উনি আর দেখবেন না, এটা সম্ভব হবে না, উনি আর যান নাই। আর এই যে চান মিয়া, উনি এখন আর পৃথিবীতে নাই। 4 বছর হলো আলী আরফান ভাই সৌদি আরবে এসেছেন। সৌদি আরবে আসার 3 মাস পর ওনার বাবা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আরফান ভাই বলেছেন যে ওনার বাবার স্মৃতি হিসাবে এই ঘটনাটি যেন আমরা অবশ্যই প্রচারের চেষ্টা করি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার ভাবুন যে লোভ, এই জিনিসটা থেকে আমরা কয়জন নিজেকে বিরত রাখতে পারি? সহজ সরল জীবনযাপনে আমরা কয়জন অভ্যস্ত? সবসময় আমাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা কাজ করে, যার মধ্যে সম্পদ অর্জনের সম্ভাবনা রয়েছে, সুযোগ রয়েছে, সেই জিনিসগুলো থেকে নিজেকে বিরত রেখে সাদাসিধাভাবে জীবনযাপন করা, সহজ সরল পথে চলা, লোভকে সংবরণ করা, এটা নিঃসন্দেহে অনেক বড় একটা সাধনার কাজ। স্থানীয় লোকজন চান মিয়াকে চান মিয়া পাগলা বলে চেনেন। ওই এলাকায় এখনও অনেক মানুষ রয়েছেন যারা চান মিয়া পাগলা, তার নাম শুনলেই তার সম্পর্কে অনেক পজিটিভ কথা বলবেন, তার সম্পর্কে অনেক ভালো জানেন, এমনটাই জানিয়েছেন আলী আরফান ভাই। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আমরা এই দুটি ঘটনা নিয়েই হাজির হয়েছিলাম। আশা করছি ঘটনা দুটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারাও ঘটনা পাঠাতে থাকুন, লিখে বা রেকর্ড করে আপনাদের হরওয়াল বিডি
@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ঘটনা দুটি কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আমাদেরকে যারা ঘটনা পাঠিয়েছেন, সোহেল ভাই, আলী আরফান ভাই, আমাদের দুজন রেমিটেন্স যোদ্ধা ভাই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এপিসোডটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফরান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই রাখুন। আসছে সোমবার হরর নাইটের নতুন আরও একটি এপিসোড নিয়ে ইনশাল্লাহ হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।